নমস্কার, গ্লোরি ফ্রম বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বেশ কিছুদিন পর আমি আবার একটি প্রতিবেদন উপস্থাপনা করতে চলেছি। মাঝখানে বেশ কিছুদিন আমি কোনো প্রতিবেদন উপস্থাপনা করতে পারিনি আমার কিছু ব্যক্তিগত কারণে, বিশেষ কাজের জন্য, যার জন্য আমি আমার দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী। যারা আমার চ্যানেলের দর্শক তাদেরকে আমি অনুরোধ করব, আমি যে প্রতিবেদনগুলি এত রিসার্চ করে এত কষ্ট করে তৈরি করি তা নিশ্চিতভাবে আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে বলে আমি আশা রাখি। এটা যদি শেষ পর্যন্ত শোনেন আপনারা নিশ্চিতভাবে উপকৃত হবেন, যা পরবর্তীকালে বাংলার যুব সমাজকে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত করবে বলে আমি আশা রাখি। তাই নিবেদন করব, প্রতিবেদনগুলি শেষ পর্যন্ত শুনুন এবং এটা শেয়ার করে একটি লাইক করে এই প্রতিবেদনগুলি আরও অন্য লোকের কাছে পৌঁছে দিন, যাতে তারাও প্রতিবেদনগুলি শেষ পর্যন্ত শুনে তাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় চটকদারি প্রতিবেদন গুলির চেয়ে এই গুরুত্বপূর্ণ জ্ঞান সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ প্রতিবেদন অনেক কাজের উপকারী, যা আপনাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে বলে আশা রাখি। শুরু করি আজকের প্রতিবেদন। আমি যে প্রতিবেদনটি আজকের উপস্থাপন করি তা বিশ্ব অর্থনীতিতে অর্থাৎ ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে মনে করি। সংযুক্ত আরব আমিরাত ইউএই জানিয়েছে যে তারা ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিচ্ছে, তাদের সদস্যপদ তারা পরিত্যাগ করছে। ওপেক হলো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশগুলির একটি পুরনো একটি জোট বা কার্টেল। ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে যখন জ্বালানি সংকট চলছে, এমতাবস্থায় তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন এই সিদ্ধান্ত ওপেকের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। ওপেক কি? আমি যে বললাম আমার প্রতিবেদনগুলো তথ্য সমৃদ্ধ। ওপেক কি, ওপেকভুক্ত দেশগুলি কারা, ওপেকের ফলে কি তাদের উদ্দেশ্য এই সংস্থার, এবং এ থেকে ইউএই যদি এই সংস্থা থেকে বেরিয়ে যায় তার ফলে কি ক্ষতি হতে পারে, কারা লাভবান হতে, এই নিয়ে বিস্তারিত আলোচনা এটাতে রয়েছে। শেষ পর্যন্ত এটা শুনুন। ওপেক হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশসমূহের সংস্থা। 1960 সালে ইরাকের বাগদাদে কনফারেন্সের মাধ্যমে এই সংস্থাটির প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর বর্তমানে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে অবস্থিত। প্রতিষ্ঠাতা দেশ হিসাবে ছিল 5টি দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলা। পরবর্তীকালে আরও অনেক দেশ এর সঙ্গে সংযুক্ত হয়, কিছু দেশ এর থেকে বেরিয়েও যায়। বর্তমানে ওপেকভুক্ত দেশের সংখ্যা 12, অর্থাৎ প্রতিষ্ঠিত দেশ 5টি ছাড়া আরও 7টি দেশ পরবর্তীকালে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়। সেগুলি হলো লিবিয়া 1962 সালে, ইউএই সংযুক্ত আরব আমিরাত 1967 সালে, আলজেরিয়া 1969 সালে, 1971 সালে নাইজেরিয়া, গ্যাবন 1975 সালে এবং ইকুয়েটোরিয়াল গিনি যারা 2017 সালে এবং শেষ 2018 সালে কঙ্গো এর সদস্যভুক্ত দেশ হয়। 4টি দেশ এর সদস্যপদ গ্রহণ করার পরে পরবর্তীকালে এর সদস্যপদ ত্যাগ করে। সেগুলো হচ্ছে কাতার, ইকুয়েডর, অ্যাঙ্গোলা আর ইন্দোনেশিয়া। এ হলো ওপেকভুক্ত 12টি দেশের তালিকা। আমি বলেছি ওপেক এবং ওপেক প্লাস থেকে ইউএই এই সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে 1 মে 2026-এ। ওপেক প্লাস কি? ওপেক প্লাস একটি বড় জোট যেখানে ওপেকের এই 12টি দেশের সঙ্গে ওপেক আরও 10টি দেশ, বড় তেল উৎপাদনকারী আরও 10টি দেশ যুক্ত হয়ে বিশ্ববাজারে তেলের দামকে স্থিতিশীল রাখতে
তেলের উৎপাদনকে নিয়ন্ত্রণ করতে 2016 সালে শেষের দিকে একটি বড় জোট গঠিত হয়, যেটিকে বলা হয় ওপেক প্লাস। অর্থাৎ ওপেকের সঙ্গে আরও 10টি অওপেকভুক্ত দেশ যুক্ত হয়। তারা হলেন রাশিয়া, কাজাকিস্তান, মেক্সিকো, বাহরাইন, মালয়েশিয়া, আজারবাইজান, দক্ষিণ সুদান, সুদান ও ব্রুনাই। এদের উদ্দেশ্য কি? ওপেক এবং এই 10টি দেশ মিলে আলোচনার মাধ্যমে ঠিক করে তারা প্রতিদিন কতটুকু তেল উৎপাদন করবে, এবং বাজারে তেলের দাম যখনই কমে যায় তখন ওপেক প্লাস উৎপাদন কমিয়ে সরবরাহ কম করে তেলের দামকে নিয়ন্ত্রণ করে। রাশিয়ার মতো বড় তেল উৎপাদনকারী দেশ এতে যোগ দেওয়ার ফলে বর্তমানে বিশ্বের তেলের বাজারে প্রায় 40 থেকে 50% এই জোটের নিয়ন্ত্রণে চলে এসেছে। তার ফলে ওই নতুন বিশাল জোট অর্থাৎ ওপেক প্লাস নামে পরিচিত এই জোটটি বিশ্বব্যাপী তেল উৎপাদনের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে। ওপেকের সদস্যভুক্ত দেশ সৌদি আরব এই জোটের কার্যত নেতা। তারা আশাবাদী যে এই কার্টেল বা এই জোটটি তেলের দামকে নির্ধারণ করতে, তেলের নিয়ন্ত্রণকে নির্ধারণ করতে সক্ষম হবে সফলভাবে। ওপেক হলো একটি কার্টেল। কার্টেল মানে কি? কার্টেলের সহজ কথায় কার্টেল কাকে বলে? কার্টেল হলো নির্দিষ্ট পণ্য যেমন তেল রপ্তানিকারক বা উৎপাদনকারী কোম্পানি বা দেশগুলি নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে একটি আনুষ্ঠানিক চুক্তি বা জোট করে, তাকেই বলা হয় কার্টেল। এই ওপেক, এই কার্টেলের এদের মূল কাজ কি? এদের কাজ হলো সবাই মিলে পণ্যের দাম ঠিক করা, যাতে কেউ কম মূল্যে বাজারে পণ্য বিক্রি না করতে পারে, বাজারে পণ্যের সরবরাহ কমিয়ে বাজারে পণ্যের নিয়ন্ত্রণকে বজায় রাখা এবং বাজারে তাদের একচেটিয়া আধিপত্য স্থাপন করা, অর্থাৎ নিজেদের প্রভাব বজায় রাখা, যাতে অন্য কেউ এই বাজারে অর্থাৎ অন্য অওপেকভুক্ত দেশগুলি যাতে এই বাজারে তাদের ভাগ বসাতে না পারে। ওপেক মূলত বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এবং নিজেদের মুনাফা নিশ্চিত করতে তেলের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তাই 2022 সালের কাছাকাছি সময় থেকে ওপেক প্লাস ধারাবাহিকভাবে উৎপাদন কম করে। সৌদি আরবের উদ্দেশ্য ছিল, সৌদি আরব জানিয়েছিল যে তারা তেলের দাম ব্যারেল প্রতি $100 নিয়ে যেতে চায়। তাই তারা উৎপাদন কমাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব কম সময়ের জন্য $80 ওপরে 2022 সালের পরে দাম বৃদ্ধি পেয়েছিল। এর বড় কারণ হলো ওপেকের উৎপাদন যখন হ্রাস পেয়েছে, সেই অবস্থায় অন্যান্য অওপেকভুক্ত দেশগুলি, তারা যেমন কানাডা, ব্রাজিল, আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা মতো অওপেকভুক্ত দেশগুলি তারা আরও বেশি উৎপাদনে উৎসাহিত বোধ করেছে এবং তারা তাদের উৎপাদনের উন্নয়নের জন্য তারা বিভিন্ন অনুসন্ধান এবং উন্নয়নে উৎসাহ বোধ করেছে, উৎসাহিত হয়েছে এবং বাজারে তাদের তেলের সরবরাহ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এটি ওপেকের একটি কাঠামোগত সমস্যা প্রতিফলিত করে। অর্থাৎ প্রতিবারই যখন তারা একচেটিয়া অবস্থানের জন্য উৎপাদন কমাবার চেষ্টা করে, তখন অওপেকভুক্ত দেশগুলি তাদের সরবরাহ বাড়িয়ে বা বিশ্ববাজারকে স্থিতিশীল করে দেয়। শেষ পর্যন্ত ওপেকের বাজারের উপর নিয়ন্ত্রণ কমে যায়। যেমনটি শেল বিপ্লবের সময় ঘটেছিল। শেল বিপ্লব এটিও একটি গুরুত্বপূর্ণ টার্ম। শেল বিপ্লব কি? শেল বিপ্লব হলো প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে ভূগর্ভস্থ খনিজ থেকে অর্থাৎ ভূগর্ভস্থ কঠিন শিলা বা সেলের স্তর থেকে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস উন্নয়নের যে যুগান্তকারী বিপ্লব, তাকেই বলা হয় শেল বিপ্লব। একবিংশ শতাব্দীর শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিপ্লব শুরু হয়, যা বিশ্বের তেলের মানচিত্রের এক ব্যাপক আমূল পরিবর্তন এনেছে। সাধারণত খনিজ তেল বা গ্যাস নিচে বড় বড় স্তরে জমা থাকে, যা প্রথাগত পাম্প করে প্রথাগতভাবে তোলা হয়। কিন্তু শেল হলো এক ধরনের পাললিক শিলার স্তর, পাললিক শিলা,
যার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে তেল এবং গ্যাস আটকে থাকে। প্রথাগত পদ্ধতিতে এগুলো বের করা অসম্ভব। ফ্র্যাকিং এবং অনুভূমিক ড্রিলিং অর্থাৎ হরাইজন্টাল ড্রিলিং, এই দুটো প্রযুক্তির সমন্বয়ে যখন এই গ্যাস এবং তেল লাভজনকভাবে তোলা সম্ভব হয়, তখন তাকেই শেল বিপ্লব বলা হয়। শেল বিপ্লবের ফলে প্রাকৃতিক গ্যাসের দাম নাটকীয়ভাবে কমে যায় এবং তেলের সরবরাহ বা যোগান অস্বাভাবিক বৃদ্ধি পায়। 2000 সালে পর থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে তেলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই বিপ্লবের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশে পরিণত হয়, যা রাশিয়া ওপর ইউরোপের দেশগুলির যে জ্বালানি নির্ভরতা তা কমাতে সাহায্য করে। সৌদি আরব কার্যত এই ওপেকের জোটের নেতা। ওপেকের অন্যান্য সদস্যরা সৌদি আরবকে আধিপত্যকামী বলে মনে করে, কারণ সৌদি আরব উৎপাদনের কর্তনের মাধ্যমে ওপেক সদস্যরা উৎপাদনের ওপর যে কর্তন সৃষ্টি করে, তার ফলে ওপেকভুক্ত অন্য সদস্যরা কিছুটা বিরক্ত। কারণ কর্তন মানে হচ্ছে যোগান, অপরিশোধিত খনিজ তেলের যোগান কমিয়ে দেওয়াকে কর্তন বলা হয়। সৌদি আরব কি করেছে, তারা বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের এই কর্তন অর্থাৎ যোগান কমানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করে। কারণ সংযুক্ত আরব আমিরাতের তৈল উৎপাদন করার ক্ষমতা প্রচুর রয়েছে বা অতিরিক্ত তৈল উৎপাদন করতে পারে। সংযুক্ত আরব আমিরাত ওপেকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টেকনিক্যালি এরা চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তারা একমাত্র তারা এবং সৌদি আরবই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, ইউএই এবং সৌদি আরবই দ্রুত এবং নাটকীয়ভাবে তেল উৎপাদন বৃদ্ধি এবং কমাতে সক্ষম। সম্ভবত সংযুক্ত আরব আমিরাত ওপেক ছাড়ার সিদ্ধান্তর মূল কারণ যে তারা নিজেরা আরো বেশি তেল উৎপাদন করতে চায়। এই যে সংযুক্ত আরব আমিরাত কেন ওপেক থেকে ওপেক ছাড়া সিদ্ধান্ত নিয়েছে, কেন, তার কারণগুলি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো 3 বছর ধরে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করে আসছে যে তাদের উৎপাদন করার ক্ষমতা তারা প্রচুর বৃদ্ধি করেছে, কিন্তু তারা উৎপাদন করতে পারছে না এই ওপেকের বাধ্যবাধকতার কারণে। কিন্তু ইরান যুদ্ধের সময় তো বাজারে সংযুক্ত আরব আমিরাত বেশি তেল রপ্তানি করতে পারবে না, তাহলে তারা এখন কেন এই ডিসিশন নিল? আমরা যদি ঠিক করে বিশ্লেষণ করি দেখতে পাবো 3টি প্রধান কারণ। একটি হচ্ছে সৌদি আরব, দ্বিতীয়টি হচ্ছে রাশিয়া, তৃতীয়টি হচ্ছে আমেরিকা। একটা একটা করে বিশ্লেষণ করি। সৌদি আরব কেন? সৌদি আরব হচ্ছে, প্রথমত সৌদি আরবের কথা আমরা বলা যাক প্রেক্ষাপট হিসেবে আমরা বলতে পারি কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে ইউএই সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের অবনতি ঘটেছে। কীরকম? সংযুক্ত আরব আমিরাত ইউএই সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও বর্তমানে বৈদেশিক নীতি এবং অর্থনৈতিক স্বার্থ নিয়ে দুটি দেশের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। বিশেষ করে 2024 এবং 25 সালে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সিদ্ধান্ত এই দূরত্বকে আরও স্পষ্ট করে তোলে। সৌদি আরব তেলের দাম স্থিতিশীল রাখতে উৎপাদন সীমিত রাখার পক্ষপাতী। অন্যদিকে আমিরাত তারা বিশাল বিনিয়োগ করেছে তাদের তৈল উৎপাদন বৃদ্ধি করার জন্য। সেই বিনিয়োগ থেকে তারা মুনাফা পেতে চায় উৎপাদন বাড়িয়ে, কিন্তু জোটের বাধ্যবাধকতায় তারা উৎপাদন বৃদ্ধি করতে পারছে না। তারা জোট থেকে বেরিয়ে আসলে সরাসরি সৌদির আধিপত্যকে তারা চ্যালেঞ্জ করার সামিল হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া ইয়েমেন এবং সুদান ইস্যুতে সৌদি আরবের সঙ্গে একসময়ের ঘনিষ্ঠ মিত্র ইউএই একটা সাম্প্রতিক
সময় গভীর দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হয়েছে। মূলত আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং লোহিত সাগরের নিয়ন্ত্রণ এবং ভিন্ন ভিন্ন রাজনৈতিক লক্ষ্যে এই সংঘাতের কিন্তু মূল কারণ। যেমন ইয়েমেন ইস্যু, ইয়েমেনের যুদ্ধ দীর্ঘ 1 দশক ধরে এই দুটি দেশই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কিন্তু লড়াই করলেও বর্তমানে তাদের লক্ষ্য সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ইউএইর লক্ষ্য আলাদা, সৌদি আরবের লক্ষ্য আলাদা। সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে, একটি অখণ্ড ইয়েমেন চায়। অন্যদিকে ইউএই দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী শক্তি সাউদার্ন ট্রানজিশনাল যে কাউন্সিল এসটিসি তাকে প্রশিক্ষণ অর্থ দিয়ে সহায়তা করছে। এছাড়া আমিরাত, ইউএই ইয়েমেনের বন্দর শহর অ্যাডেন ও মুকাল্লা এবং লোহিত সাগরের কৌশলগত দ্বীপগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সামুদ্রিক আধিপত্য বা বাণিজ্য প্রভাব বিস্তার করতে চায়। সৌদি আরব এটিকে তাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি বলে মনে করছে। আর আমি যে বললাম সুদান ইস্যু, সেটিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি। কারণ সুদানে গৃহযুদ্ধে দুটো দেশেরই বিপরীত অবস্থান। সুদানে চলমান গৃহযুদ্ধে দুই দেশের সরাসরি বিপরীত অবস্থান। দুই দেশ সরাসরি দুটো অন্য পক্ষকে সমর্থন করে। সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই আধা সামরিক বাহিনী অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সুদানি যে আধারে সামরিক বাহিনী তাকে আরএসএফকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে বলে আন্তর্জাতিক মহলে অভিযোগ রয়েছে। বিপরীতে সৌদি আরব সুদানে যে সরকারি সামরিক বাহিনী তাকে সুদানিজ আর্মড ফোর্সেস অর্থাৎ এসএএফকে সমর্থন দিচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হওয়ার লড়াইয়ে উভয় দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওপেকে তেলের উৎপাদন কমানো নিয়েও তাদের মধ্যে অত্যন্ত মতবিরোধ রয়েছে। দুই দেশের বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায়িক অর্থনৈতিক হাব হওয়ার দৌড়ে লিপ্ত। সৌদি আরব যেমন নিয়ম করেছে যেসব কোম্পানি তাদের সদর দপ্তর রিয়াদে না নিয়ে আসবে তাদের সঙ্গে কোনো রকম সরকারি চুক্তি করবে না, যা সরাসরি দুবাইয়ের যে বাণিজ্যিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে। লোহিত সাগর এবং হর্ন অফ আফ্রিকা অঞ্চলে কৌশলগত বন্দর এবং সামরিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে দুই দেশই একে অপরের প্রতিদ্বন্দ্বী। সামগ্রিকভাবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে যে ব্যক্তিগত এবং কৌশলগত যে উচ্চাকাঙ্ক্ষায় এই ক্রমবর্ধমান দূরত্বের নেপথ্যের অন্যতম কারণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। আমি দ্বিতীয় পয়েন্ট কি বললাম না, ইউএইর এই ওপেক ছেড়ে যাওয়ার কারণ রাশিয়া। কেন না, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো উপসাগরীয় দেশগুলিতে ইরান একটি নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা দিয়েছে। কারণ সাম্প্রতিক রাশিয়া এবং ইরানের মধ্যে যে সম্পর্ক, ক্রমবর্ধমান যে সামরিক এবং কৌশলগত যে সম্পর্ক সহযোগিতা, তা বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সরবরাহ এবং রাশিয়ার পক্ষ থেকে ইরানকে উন্নত প্রযুক্তির সহায়তার ইউএইকে উদ্বিগ্ন করে তুলছে এবং তারা এই মধ্যপ্রাচ্যে ইরানের হাতকে শক্তিশালী করে তুলছে বলে মনে করছে, যা সরাসরি আমিরাত তাদের জাতীয় নিরাপত্তার পরিপন্থী বলে মনে করছে। রাশিয়া তার নিজের প্রয়োজনে তেলের দাম সরবরাহ নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থাৎ ওপেক প্লাসে রাশিয়া একটি বড় প্রভাবযুক্ত দেশ। তারা আমিরাতের ইউএইর অর্থনৈতিক স্বার্থে আঘাত আনছে। মস্কো যেভাবে তেহরানকে অর্থাৎ ইরানকে কাছাকাছি যাচ্ছে, তাতে আমিরাত মনে করছে রাশিয়া তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের বা কৌশলগত অংশীদারিত্বের যথাযথ মূল্যায়ন করছে না। সুতরাং ইউএই বিরক্তির মূলত দুটো কারণে, নিরাপত্তা এবং অর্থনীতি দুটোর মিশ্রণের ফল এই ওপেক থেকে বেরিয়ে যাওয়া। রাশিয়ার ইরান ঘেঁষা নীতি এবং তার ফলে আমিরাতের যে আঞ্চলিক প্রভাব ক্ষুণ্ণ হচ্ছে, আর ওপেকে
প্লাসের কঠোর নিয়মে তাদের অর্থনৈতিক যে প্রবৃত্তি যে ব্যাহত হচ্ছে তার অসন্তোষ প্রকাশ করে আমিরাত এই ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তৃতীয় পয়েন্টে আমি বলেছিলাম যে আমেরিকা সংযুক্ত আরব আমিরাত 1 মে 2026 কার্যকর করছে যে ওপেক থেকে তারা বেরিয়ে যাবে, ওপেক প্লাসের জোটে তারা থাকবে না। তার প্রেক্ষাপটে তৃতীয় অন্যতম প্রধান কারণ হিসেবে আমেরিকাকে ধরা যেতে পারে। কি কারণ? ইউএই তাদের পররাষ্ট্রনীতিতে পূর্ণ স্বায়ত্তশাসন চায়, কোনো নির্দিষ্ট ব্লকের নির্ভরশীলতা থাকতে তারা অনিচ্ছুক। বিশেষজ্ঞদের মতে ওপেক ত্যাগের পেছনে একটি বড় কারণ এটি। ট্রাম্প প্রশাসনের আমলে আমেরিকার যে এনার্জি ইন্ডিপেন্ডেন্সি বা জ্বালানি যে স্বাধীনতার নীতির সাথে ইউএইর যে বর্তমান অবস্থান অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আমেরিকার এই জ্বালানি অংশীদার হিসেবে নিজেদের অবস্থানকে সুসংহত করা এবং আঞ্চলিক রাজনীতিতে আমেরিকার পূর্ণ সমর্থন লাভ করার জন্য এই সিদ্ধান্ত বলে অনেকে মনে করছেন। ইউএই দৈনিক তেল উৎপাদন করার ক্ষমতা 50 লক্ষ ব্যারেলে উন্নতি করেছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিনিয়োগ করেছে এই উৎপাদন বৃদ্ধির জন্য। কিন্তু ওপেকের নিয়মের জন্য তারা দৈনিক 31 থেকে 35 লক্ষ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে তাদের উৎপাদন ক্ষমতা, যা বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদি তারা বর্তমানে উচ্চ তেলের বাজারে বেশি তেল বিক্রি করতে পারে, সেই লাভ্যাংশ দিয়ে প্রযুক্তি, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে তারা বিনিয়োগ করতে পারবে। এছাড়া ওপেক ইরানের একটি বড় অংশীদার। ইউএই এমন একটি সংস্থা অংশ থাকতে চায় না যেখানে তেহরানের সমান গুরুত্ব রয়েছে এরকম সংস্থার সঙ্গে তারা যুক্ত থাকতে চাইছে না। তাই তারা বলছেন যে তারা ওপেক থেকে সরে আসছেন। এছাড়া সম্প্রতি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের মধ্যেকার ঘনিষ্ঠতা, প্রতিরক্ষা চুক্তিতে ইউএই ক্ষুব্ধ, যা তাদের ওপেক ছাড়ার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। সুতরাং এই ওপেক যদি ছেড়ে দেয় ইউএই, তার ফলে এই প্রভাব কাদের ওপর পড়বে? ইউএই যদি ওপেকের, আমি বলেছিলাম, চতুর্থ বৃহত্তম উৎপাদক দেশ, তাদের প্রস্থানের ফলে বিশ্বের তেলের বাজারে ওপেকের আধিপত্য বা সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং কাতার, ইকুয়েডর এবং অ্যাঙ্গোলার পর যে ইউএই ছেড়ে দেয়, জোটের মধ্যে একটা ফাটল ধরতে পারে, অন্যান্য দেশগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা ওপেকের স্থায়িত্ব বিনষ্ট হওয়ার সম্ভাবনাকে ত্বরান্বিত করে এবং বিশ্ববাজারে এর একটা ব্যাপক প্রভাব পড়বে। দামে অস্থিতিশীলতা আসবে। ওপেকের নিয়ন্ত্রণ শিথিল হওয়ায় ভবিষ্যতে তেলের বাজারে প্রতিযোগিতামূলক সরবরাহ বাড়বে, যা মধ্য এবং দীর্ঘমেয়াদী তেলের দামের ওপর বা তেলের দাম কমাতে সাহায্য করতে পারে। বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে। ওপেকের নিয়ন্ত্রণ না থাকায় বিশ্বের বাজারে তেলের মূল্য অস্থিতিশীল অর্থাৎ ভোলাটিলিটি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কারা লাভবান হবে? এতে ভারতের মতো আমদানিকারক দেশগুলি। এটি একটি সুবর্ণ সুযোগ। ভারত এখন সরাসরি ইউএইর সঙ্গে দীর্ঘমেয়াদী এবং সাশ্রয়ী চুক্তিতে তেল আমদানির আলোচনা করতে পারবে, যা ভারতবর্ষকে অনেক উপকার সাধন করবে এবং তেলের দাম কমলে পশ্চিমা দেশগুলিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আসতে পারবে এবং যেসব কোম্পানিগুলি, আন্তর্জাতিক কোম্পানিগুলি যেগুলি ইউএইতে বড় বিনিয়োগ করেছে, তারা উৎপাদন বৃদ্ধির ফলে লাভবান হবে। কিন্তু ক্ষতি কাদের হতে পারে? ক্ষতি হতে পারে সৌদি আরবে, যারা ওপেকের প্রধান নেতা হিসাবে সৌদি আরবের পক্ষে এটা এককভাবে তখন ওপেককে নিয়ন্ত্রণ করা, তেলের বাজারকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে এবং তেলের দাম অনেক বেশি কমে গেলে রাশিয়া এবং নাইজেরিয়ার মতো দেশগুলির অর্থনীতি সংকটে পড়তে পারে। ভারত যেহেতু তেল আমদানির ওপর নির্ভরশীল, তাই কোনো কারণে যদি এই কার্টেল দুর্বল হয় বা এই থেকে ইউএই
সত্যিই যদি বেরিয়ে যায়, যদিও বেরিয়েছে ফার্স্ট 1 মে, তা আমাদের জন্য কিন্তু সুসংবাদ, খারাপ খবর নয়। এই পদক্ষেপে বিশ্বর বাজারে তেলের নতুন কোনো প্রাইস ওয়ার বা দামের লড়াই শুরু হওয়ার একটা ঝুঁকি তৈরি করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি তেল রপ্তানির ক্ষেত্রে আরও বেশি স্বায়ত্তশাসন পাবে, তার ফলে ভারত লাভবান হবে। ভারতের সাথে সম্পর্কের কথা যদি বলা যেতে পারে, কারণ ভারতের সাথে সংযুক্ত আরব আমিরাতের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই সিদ্ধান্ত ভারতের কাছে একটি ইতিবাচক পরিবর্তন, যা আমাদের কিন্তু কোনো রকম দুঃখ করা বা অনুশোচনা করার জায়গা নেই, বরঞ্চ আমরা লাভবান হব এই ইউএইর যদি ওপেক থেকে তারা বেরিয়ে আসে। ধন্যবাদ। আশা করি আপনাদের বুঝাতে পারলাম ওপেক কি, ওপেকভুক্ত দেশগুলি থেকে যদি ইউএ বেরিয়ে আসে তাতে কি, কার ক্ষতি হতে পারে, কার প্রভাব হ্রাস পেতে পারে, কারা লাভবান হতে পারে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনারা সমৃদ্ধ হবেন এই তথ্যে। চ্যানেলটিকে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। থ্যাংক ইউ।